রেডি সবার? জি ভাই। জি ভাইয়া। না ভাই। জি ভাই রেডি। জি। এখন ব্যাকটিংটা আমাদের খুবই ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু ব্যাকলিং যেমন ভালো জিনিস, তেমন আবার আমার সাইটের জন্য ক্ষতিকর জিনিস হয়ে দাঁড়াইতে পারে। কারণ আমরা যদি সঠিক জায়গা থেকে সঠিক মাধ্যম দিয়ে বা সঠিকভাবে যদি ব্যাকলিং না আনি, গুগল আমাদের প্লান্টে দিতে পারে, আমার সাইটটাকে রি ইন্ডেক্স করে দিতে পারে, একদম গুগল থেকে বের করে দেওয়া যেটাকে বলা হয়। যেমন প্রথম শর্ত আমাদের আমাদের একটা কোয়ালিটি সাইট, যেটা রিলিভেন্ট সাইট থেকে আসছে, এরকম একটা ব্যাকলিংক। আর আপনি মনে করতে পারেন যে হাজারটা আনকোয়ালিটিফুল, মানে কোনো কোয়ালিটি নেই যেখান থেকে ব্যাকলিংক আসে। এখন কোনটার কোয়ালিটি আছে, কোনটার কোয়ালিটি নাই, এটা কি বুঝবে? ফার্স্ট হচ্ছে, যদি যার কোয়ালিটি নাই, এটা হচ্ছে যে যার ডিএপিএ কম 1, অথবা তার ডিএপিএ ঠিক আছে কিন্তু আপনার সাথে রিলেভেন্সি নাই, মানে আপনার টপিক আর তার টপিক কোনোভাবেই মিল নেই, বা যেখান থেকে আপনি সোর্সটা পাইছেন ওই সোর্সে বা ওই কন্টেন্টের ভিতরেও কোনো কোনো মিলই নেই আপনার সাথে তার সাথে। আপনাকে যেই কন্টেন্টটা দেওয়া হয়েছে ওই কন্টেন্টের সাথে আপনার কন্টেন্টের কোনোভাবেই মিল নেই, তাহলে এটা হচ্ছে ইরিলেভেন্ট ব্যাকলিংক। হয়তো আপনাদের কোশ্চেন থাকতে হবে, ব্যাকলিংক একটা পাইলেই তো হয়েছে। আমরা যতই ব্যাকলিংক করি, এটা কিন্তু গুগল আমাদেরকে নিষেধ করা হয়েছে। কারণ গুগল আমাদের কখনোই বলে না তোমরা ব্যাকলিংক করো। গুগল আমাদের প্রেফার করে যে তুমি ভালো কন্টেন্ট দাও, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, তোমার কন্টেন্টটা যাদের ভাল লাগবে তারা এমনিতেই ব্যাকলিংক দিবে। কিন্তু ব্যাপারটা কখনোই এরকম হয় না যে যাদের কন্টেন্ট ভাল লাগে তারা দেয় না, দেয়। এখন আমার কন্টেন্টে যদি একটাও ব্যাকলিংক না থাকে, আমার কন্টেন্টটা কিন্তু খুব খুব রেয়ার। যদি কন্টেন্ট এমন কোনো কিওয়ার্ড হয় যে ওই কিওয়ার্ডে কন্টেন্ট নাই বললেই চলে, ওই কন্টেন্টে আমি আসতে পারি, কারণ আমার অথরিটি নাই, কিছু নাই। তো ফুল টোটাল সব কন্টেন্টে আমরা আসতে পারবো না র্যাঙ্কে। এখন র্যাঙ্কে যদি না আসে, সে আমাকে কোনোদিনও শেয়ার করবে না। আর আমাদের সবচেয়ে বেশি স্ট্রাগল করতে হয় আপনার সাইটটা যখন নতুন থাকে তখনই, কারণ নতুন সাইটে কেউই ব্যাকলিংক দিতে চায় না। আপনি তাকে মেইল করেন, গেস্ট পোস্টও দিতে চায় না, কিছুই না। কারণ আপনার কাছ থেকে চিন্তা করেন, দুইটা সাইট, একটা সাইটের অথরিটি হচ্ছে দেন 30, আর আরেকটা সাইটের অথরিটি হচ্ছে দেন 45, সরি, ধরেন 5 ধরলাম আমরা, বা 2 ধরলাম। এই সাইটটা, এই সাইটটা আর এই সাইটটা, ধরেন এটা হচ্ছে আপনার সাইট, এটা হচ্ছে আপনার সাইট, এটা আরেকজনের সাইট। আপনার ডি হচ্ছে দেন 2, আর এনার ডি হচ্ছে 30, 30।
এখন এটা হচ্ছে আপনি এই সাইটটাতে ব্যাকলিং করতে যাচ্ছেন, আপনি একটা আউটরিচ মেইল পাঠাইলেন, ইনিও একটা মেইল পাঠাইলো, দুজনেই গেস্ট পোস্ট করতে যাচ্ছেন। এখন সে কাকে দিবে, সে ব্যাকলিংটা কাকে দিবে বা গেস্ট পোস্টটা কার অ্যাপ্রুভ করবে? যার 30 তাকে। যার 30 তাকে অ্যাপ্রুভ করবে। এটা একদম সোজা কথা। যেমন আপনি যখন ডিএপি বেড়ে যাবেন, আপনারা যখন গেস্ট পোস্টের জন্য আবেদন করবে, আপনিও তখন এই সাইটটাকে অ্যাভয়েড করতে চেষ্টা করবেন। এর কারণ হচ্ছে, এই কারণে আমাদের প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হয়। আর সবচেয়ে ভালো টেকনিক হচ্ছে যে আপনি প্রথম অবস্থায় আপনার ডি একদম নাই, প্রথম অবস্থায় আপনি আপনার দেন আপনার 2, আরেকজন আপনার আছে দেন 20 বা 4, সরি 15, 10 এনাদের কাছে মেইল পাঠান। এনাদের থেকে যে একদম অবশ্যই রিলিভেন্সি থাকবেন, এনাদের কাছে মেইল পাঠান। যদিও আমাদের যত বেশি ডিএ অথরিটি বেশি থাকে ওয়েবসাইটের, ওই সাইটগুলো থেকে ব্যাকলিংকে আনা এটা তত ভালো আমার সাইটের জন্য, এবং আমার ডিএ বাড়বে, সবকিছু বাড়বে, অথরিটি বাড়বে, সবকিছু বাড়বে। কিন্তু মেন সমস্যা হচ্ছে আমরা চাইলেও সে আমাকে দিবে না সহজে। এই কিন্তু এই সাইটটা 20, 15, 10 যে সাইটটা আমার কাছে আছে, সেও স্ট্রাগল করে করে যাচ্ছে। যেমন আমরা যখন কঠিন পজিশনে থাকি বা খারাপ পজিশনে থাকি, আমরা একজনের খারাপ পজিশনটা বুঝতে পারি, হয়তো বা দয়া হয়। কিন্তু যখন আমাদের ভালো পজিশন হয়, তখন আমাদের খারাপ পজিশনে যে ছিলাম এটা মনেই থাকে না। হয়তো পারে এই মানবিকতাও হইতে দিতে পারে, বা যেভাবেই হোক, বা তার কাছে মেইল 30 সালায় তো আর 20 সালার কাছে মেইল দিবে না। যার অথরিটি অলরেডি 30 হয়ে গেছে, সে তো আর 20 কাছে মেইল দিবে না, দিবে? সে মিনিমাম দিবে কত? যার 30 বা 30 প্লাস আছে, তার কাছে মেইল পাঠাবে। So, আপনার এখানে কম্পিটিটর কমে যাচ্ছে ব্যাকলিং পাওয়ার জন্য। এখন আরেকটা জিনিস দেখবেন, অনেকে গেস্ট পোস্ট অ্যাপ্রুভ করে, কিন্তু অ্যাপ্রুভ করার পরও ব্যাকলিং দেয় নো ফলো। নো ফলো ব্যাকলিং কি আর ডু ফলো ব্যাকলিং কি বলেন তো? একটা গুগল কাউন্ট করে আরেকটা করে না। জি, আরেকটা করে না। কিন্তু আমাদের সবসময় আপনি যে ডু ফলো ব্যাকলিং নিয়ে আসবেন, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হবে যে আপনার মেজারমেন্ট রাখতে হবে। যেমন কি, আপনি যদি 50টা ব্যাকলিং পাচ্ছেন, এখান থেকে আপনি মিনিমাম 30টা নো ফলো রাখেন, 20টা ডু ফলো। কারণ গুগলও জানে বেশিরভাগ ওয়েবসাইটই ডু ফলো ব্যাকলিং দেয় না। যদি ফ্রিতে দেয়, সেটা দেয় নো ফলো ব্যাকলিং। কারণ এটা আমরা বুঝবো কিভাবে? আর আমরা যাদের কাছে যাব, কারণ নো ফলো ব্যাকলিং আপনি সহজে কালেক্ট করতে পারবেন, কিন্তু ডু ফলো ব্যাকলিং সহজে কালেক্ট করা যায় না। মনে করেন আমি একটা কিওয়ার্ড দিয়ে, ভাই ভাই একটু কথা ছিল। নো ফলো ব্যাকিং এ তো ইসে মানে গুগল বট যে আছে সে তো আসতে পারে না, তাহলে আমাদের লাভ কি? যদি আমরা এখন অ্যাকাউন্ট খুলতে সার্চ আসতে করি। আসতে পারে না বলতে ভুল হবে। আসতে পারছে যে চেক করতে পারে পারে না এরকম না, সে হয়তো গুরুত্ব দেয় না এই ব্যাকলিং। এখন এই ব্যাকলিংটা মনে করেন এই ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটে ব্যাকলিং গেছে, ওয়েবসাইটে ব্যাকলিং গেছে, এই ওয়েবসাইটের একটা যে কোনো ব্যাপার নিয়ে, টপিক নিয়ে ভালো লেখা নাই, এই ওয়েবসাইটটাকে রেফার করা হয়েছে যে এই সোর্সটা তুমি এখান থেকে ভালোভাবে পাবা। লিঙ্কটা তো দেয় মূলত এই কারণেই, যে এখানে এই ব্যাপারটা নাই ভালোভাবে, এই লিঙ্কটা সোর্সটা তুমি এখানে এই ওয়েবসাইট গেলে আরো আর ভালোভাবে জানতে পারবা। এখন মনে করেন ঠিক আছে, এই কারণে দিল, কিন্তু সে ডু ফলো যখন দিল,
তখন এটা গুগলকেও প্রায়োরিটি দিয়ে দিল যে আমার কাছ থেকে এনার কাছে অবশ্যই নিশ্চয়ই খুব ভালো আছে, তুমি যা দেখতে পারো। নো ফলো যখন দিল, এটা এতটা রেসপন্সিবিলিটি তার নাই, যদি ভালো খারাপ হোক এই ওয়েবসাইটটা, তার এতটা ইফেক্ট পড়বে না। মানে এখান থেকে ধরেন এখানের থেকে এই ওয়েবসাইটটাকে প্রায়োরিটি দিল, কিন্তু নো ফলো দিলে এটা প্রায়োরিটি অত না। এখন আমাদের নো ফলো করতে হবে কেন? গুগল আমাদের ট্রাস্ট অর্জন করতে হবে গুগলের কাছে। এখন গুগল আমাদের নিষেধ করে যে তুমি নিজের ব্যাকলিং নিজে করবা না, নিষেধ। যদি তোমাকে কেউ ব্যাকলিং দেয় তুমি পাবা, না পাইলে নাই। আর সে বলে তুমি ব্যাকলিং পাবা, ফিউচারে আস্তে আস্তে হবে, আসবে। এখন আপনি যদি ওই আশায় থাকেন, থাকতে পারেন। আর যদি নিজে যান, এটা গুগল স্প্যাম হিসেবে ধরবে, আপনাকে ধরা খাইলে আপনি প্লান্টি দিতে পারে। এখন ধরা খাইলে আপনাকে প্লান্টি দিতে পারে, এই জন্য আমাদের আমাদের ব্যাকলিংকেও বিভিন্ন বৈচিত্র্য থাকতে হবে, যে শুধু আমরা যে ওয়েবসাইটের কন্টেন্টের ভিতর থেকে ব্যাকলিং আনবো, ব্যাপারটা এরকম যাতে না হয়। আমার একই অ্যাঙ্কর টেক্সটে যে ব্যাকলিং নিয়ে আসবে, এই ব্যাপারটা যাতে এরকম না হয়। ব্যাপারটা আমাদের মাল্টি টাইপ হইতে হবে, যে আমি আমার টার্গেটেড কিওয়ার্ড থেকে ব্যাকলিং আনবো, আমি এলএসআই কিওয়ার্ড থেকে ব্যাকলিং আনবো, এবং সিমিলার অনেক কথাবার্তা থেকে ব্যাকলিং আনবো, আমি আবার অথর থেকে ব্যাকলিং আনবো। এই জিনিসগুলা সবই যাতে হয়। আমরা সামনে আসতেছি আরো ডিটেলস। মনে করেন আমি এই অ্যামাজনের এটার ব্যাকলিংটা নো ফলো দিচ্ছে না ডু ফলো দিচ্ছে, এটা আমরা চেক করে নিব। এখানে যদিও সে অ্যামাজনকে নো ফলো দেওয়ার কথা ছিল, নো ফলো দেওয়ার কথা থাকলেও কিন্তু সে অ্যামাজনকে নো ফলো দেয় না, সে ভালো লোক। ওয়েবসাইটে যারই হোক সে ভালো লোক, সে অ্যামাজনকেও ডু ফলো ব্যাকলিং দিচ্ছে। এখানে দেখেন যদি আমার নো ফলো থাকতো, সরি সরি, এই যে নো ফলো দিছে সে, এই যে আরএফএল নো ফলো, দেখতেছেন আমার কার্সরটা? জি ভাই, একটু জুম করলে হবে। এবার দেখতেছেন? এই যে কই গেল, জি ভাই, কই দেখতেছেন? আমি নিজেই তো দেখতেছি না, না, আমি নিজেই তো দেখতেছি না। কোথায় গেল? এই যে এই যে ভাই এখানে লেখা আছে ব্যাকলিং নট ইকুয়াল নো ফলো ছিল। এই গেল আবার। ব্যাকলিং লেখা থাকে এর ভিতর, কখনো দেখছেন কোড লিখতে? কোডে ব্যাকলিংটা ব্যাকলিং লিখে ওটা তো না, এই জায়গায় দেখলাম লেখা ছিল। ব্যাকলিং। এই যে ব্ল্যাঙ্ক লেখা। ব্ল্যাঙ্ক। আচ্ছা, আমি ব্ল্যাঙ্ক এই যে আরএল, এটা হচ্ছে এটা কি টাইপের ব্যাকলিং? ডু ফলো না নো ফলো? ডু ফলো ব্যাকলিং কি এটা কিছুই থাকবে না, নো ফলো এখানে কিছুই লেখা থাকে না। এখানে এই যে আরএল দিয়ে লিঙ্ক বুঝাচ্ছে, যে আগের লিঙ্কটাকে বুঝাচ্ছে, এরপর নো ফলো, যেটা কোনো ইয়ে নেই, কোড দিচ্ছে। ঠিক আছে, এখন আমরা কি করব? একজন থেকে মনে করেন আপনি একটা কাউকে মেইল পাঠাবেন, মেইল থেকে
আমাদের ব্যাকলিং নিতে হবে। এখন তাকে আগে এই যে ধরেন আমি এটা এটা যদিও এটা তার নিজের কন্টেন্ট, নিজে ইন্টারনাল লিঙ্ক করা, তখন কি করব যে তার কাছে দেখব যে সে যে মানুষকে ব্যাকলিং দিচ্ছে সে কি ডু ফলো দিচ্ছে। এর মানে তাকে চেক করা যে সে কি উদার মন মানসিকতার লোক কিনা। যদি দেখি না উদার মন মানসিকতার লোক না, তাকে তার বিষয়ে বেশি পরিশ্রম করা ব্যাপারটা বৃথা যাবে। যদি সে উদার মন মানসিকতার লোক না হয় সেক্ষেত্রে ব্যাপারটা বৃথা যাবে। এই কারণে আমরা তার মেইল কালেক্ট করার আগেই এই জিনিসটাও নজরে রাখবো যে ব্যাকলিংটা কি সে যাদের যাদের ব্যাকলিং দেয় তাদের কি নো ফলো দেয় নাকি ডু ফলো দিচ্ছে। এই যে এই টাইপেরও ইয়া হয় অ্যাবাউট এনি যে লেখছে তার সম্পর্কে। দেখি এটা গেস্ট পোস্ট নাকি, যদিও গেস্ট পোস্ট না। এরকম দেন আপনাকে দিবে যে এই এই লেখাটা লিখছে এই ওয়েবসাইট, এরকম অথর থেকেও ব্যাকলিং দেওয়া হয় অনেক সময়। এটাও খারাপ ব্যাকলিং না, কিন্তু ব্যাকলিং আনার ক্ষেত্রে একটু চেষ্টা করবেন যাতে এটা একটু নোট করে রাখেন যে শুরুর বডির শুরু থেকে, ধরেন বডির এটা হচ্ছে হেডিং, এখান থেকে তো ব্যাকলিং পাবেন না। এটা হচ্ছে রাইট উইজার্ড, লেফট উইজার্ড, ফুটার, ওয়েবসাইটটা। এটা হচ্ছে কন্টেন্টের বডি, টোটালটা বডি, এটা টোটালটা বডি। বডির ভিতরে এটা হচ্ছে কি টপ বডি, মিডল বডি, ফুটার বডি। এখন এটা কিন্তু বডির তিনটা পার্ট। এখন যত উপর থেকে নিয়ে আসা যায়, কিন্তু টপ বডি থেকে কেউ সাধারণত ব্যাকলিং দেয় না, এটা একটা ব্যাপার। এখান থেকে চেষ্টা করবেন, আর যদি না পারেন অবশ্যই এখান থেকে যাতে ব্যাকলিংটা আসে, কোনো এখান থেকে যে উইজার্ড থেকে যাতে কোনো ব্যাকলিং না আসে এটা মাথায় রাখবেন। কারণ উইজার্ডে ব্যাকলিংকের অতটা গুরুত্ব নাই, ফুটারে ব্যাকলিংকের কোনো গুরুত্ব নাই, কারণ এইগুলাতে অ্যাড শো করে। জি ভাই, সাইড দিয়া উপরে হ্যাঁ, একদম ফার্স্ট পেজ আবার নিচে দিয়া অ্যাড বুঝছেন। আসতেই থাকে। এখন এই অ্যাডটা যখন আসে ওই জায়গা থেকে ব্যাকলিংক আনলে গুগল কিন্তু এটাকে অত প্রায়োরিটি দেয় না। আমাদের ভাই মাঝে থাকতে হবে। আমাদের মাঝে থাকতে হবে, কারণ শুরুতে যদি দেয় সে ভালো। আবার অনেকে কি করে, তার এই সাইডে একটা বক্স থাকে যে অথর নামে, ওখান থেকে দিচ্ছে, অথবা লাস্টে গিয়ে বক্স থাকে অথর নামে দিচ্ছে। যদি তাও দেয় তাও হবে, সমস্যা নেই, কিন্তু এটা যত উপর মিডিলে রাখা বা উপরে রাখা যায় ব্যাকলিংটা তত পাওয়ারফুল, এই একটা জিনিস। এখন আপনার ধরেন আপনি একটা ব্যাকলিং, আপনার টার্গেটেড কিওয়ার্ড কি ফিটনেস ট্র্যাকার। একটু আমি গুগলে সার্চ করলাম, সরি আমি এলএসএ গ্রাফ নিলাম। আমি কি করি, মনে করেন আমার টার্গেটেড কিওয়ার্ড কি, এটা আমার টার্গেটেড কিওয়ার্ড।
একটু আসতেছি। আছেন আপনারা? জি। জি ভাই। আমার টার্গেটেড কিওয়ার্ড কি? ফিটনেস ট্র্যাকার ওয়াচ। এই কিওয়ার্ডে আমি র্যাঙ্কে আসতে চাই বা বেস্ট। এখন আমি এই কিওয়ার্ডটার বিভিন্ন ভার্সন আমি নিয়ে আসি এলএসআই এইটা। আমি কি করব এখন? আমি ব্যাকলিংক করার চেষ্টা করতেছি যে এই কিওয়ার্ডে আমার এটাকে আমার অ্যাঙ্কর টেক্সট হিসেবে রাখবো। এটাকে আমার কি অ্যাঙ্কর টেক্সট হিসেবে রাখলে গুগলের কাছে ব্যাপারটা অনেক অথরিটিফুল হবে, মানে আমি র্যাঙ্কে আসবো সহজে। এটা স্বাভাবিক ব্যাপার যে আমি এই অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে যদি কোনো পেজ থেকে ব্যাকলিংক পাই এবং যত বেশি পাবো তত বেশি আমি র্যাঙ্কে আসবো। এখন কথা হলো, আমি যেন 10টা ব্যাকলিংক আমার দরকার, আমি 10টা ব্যাকলিংক নিলাম। আমাদের 10টা ব্যাকলিংক দরকার, আমি 10টা ব্যাকলিংক নিব। এখন কথা হচ্ছে, আমি যে 10টা ব্যাকলিংক নিব, 10টা ব্যাকলিংক কি এই এই অ্যাঙ্কর টেক্সটে নিব? কারণ গুগলের কাছে যদি আমি এই অ্যাঙ্কর টেক্সটে আনতে পারি, এটা গুগলের কাছে আমার প্রায়োরিটিটা বাড়বে যে বিভিন্ন পেজ থেকে আমার এই অ্যাঙ্কর টেক্সটে শেয়ার করছে, মানে এই ওই কন্টেন্টটা, দেন এই কন্টেন্টটাকে যদি বিভিন্ন পেজ থেকে ফিটনেস ট্র্যাকার নিয়ে ব্যাকলিংক পায়, এটা অনেক পাওয়ারফুল তার জন্য, ওয়েবসাইটের জন্য। এখানে
সেম কি, এখানে এই ব্যাপারটা আমার জন্য পাওয়ারফুল হবে, কিন্তু গুগল কাছে যদি আবার ধরা খাই, ব্যাপারটা কি হবে, আমার জন্য খুব খারাপ হবে। কিন্তু আমার কন্টেন্টটা হচ্ছে ফিটনেস ট্র্যাকার ওয়াচ নিয়ে, আমার এই টাইপের কথাবার্তা দিয়েই তো আমার ব্যাকলিংটা আসতে হবে। এখন আমার এই কন্টেন্টের জন্য এই ব্যাকলিংটা যখন আসবে, আমরা কি করব, এলএসএ ভার্সনগুলো নিব, বাজেট ফিটনেস ট্র্যাকার, মনে করেন। তারপর কি, আমরা শুধু একটা ভার্সন, যদি 10টা ব্যাকলিংক আনি, 3টা দিব ব্যাকলিংক এটাতে, আর বিভিন্নগুলো দিয়ে আমরা ব্যাকলিংক আনবো হয়তো বা একটা দুইটা, এরকম করে। ঠিক আছে, যাতে গুগলকে কোনোদিনও বুঝতে দেওয়া যাবে না যে তার সাথে আমার সাথে আগে থেকে যোগাযোগ আছে, আমি এনার কাছ থেকে চায়া চায়া ব্যাকলিংক আনছি। এখন বলেন, একটু লিখেন যে কোন ধরনের ব্যাকলিংক বা কোন ধরনের সাইট থেকে ব্যাকলিংক কোনোদিনও নেওয়া যাবে না। লিখছেন? লিখছেন? জি ভাই। এক, প্রথম শর্ত, ব্যাকলিংক কারো কারো কাছ থেকে কিনা যাবে না, এটা গুগল নিষেধ করে। যদি আমাদের ফিউচারে কিনতে হয়, লিখে রাখেন কিনা যাবে না। জি ভাই, কেনা যাবে না। ওই ওই ওয়েবসাইটগুলো থেকে, যে ওয়েবসাইটগুলো চিপ প্রাইজে ব্যাকলিংক দিচ্ছে, একদম চিপ প্রাইজে, আপনাকে দেন $50 200 ব্যাকলিংক দিচ্ছে আপনাকে, এদের সাইট থেকে কিনা যাবে না। এক। দুই, কোনো ইরিলেভেন্ট সাইট থেকে ব্যাকলিংক নেওয়া যাবে না, বা ইরিলেভেন্ট কন্টেন্ট। এমন কোনো ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নেওয়া যাবে না যাদের নিজস্ব কোনো কন্টেন্ট নেই, সব মানুষের উপর নির্ভরশীল, তারা অন্যের উপর নির্ভরশীল। লিখছেন? জি ভাই। এরপর আসেন, কয়টা পয়েন্ট বলছি? তিনটা, যে ইরিলেভেন্ট নেওয়া যাবে না। চারটা বলছি মেবি। ইররিলেভেন্ট, যেটা হচ্ছে চিপ সাইট, যেটা হচ্ছে চিপ প্রাইজে ব্যাকলিংক বিক্রি করে, চিপ সেই প্রাইস সাইটগুলো বলতে, তার নলেজে একেতে চিপ ব্যাকলিংক দিবে প্রাইস, না। এরকম দেখবেন, একেতে চিপ প্রাইস, আর তাদের ওয়েবসাইটটা তৈরি করাই শুধু মানুষকে ব্যাকলিংক বিক্রি করার জন্য। তাদের ওয়েবসাইটটা তৈরি করাই ব্যাকলিংক বিক্রি করার জন্য। হ্যাঁ, এই ধরনের ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নেওয়া যাবে না। তারপর, বা এরাই মূলত বিক্রি কিনা বেচা করে। এরপর কি বলছি, ইরিলেভেন্ট সাইট থেকে ব্যাকলিংক নিয়ে আসা যাবে না। তারপর কি, তারপর কি বলছি? ভাই তিনটে কইছেন। কেনা যাবে না, ইলেভেন কন্টেন্ট থেকে নেওয়া যাবে না, যারা অন্যের সাইডে নির্ভরশীল তাদের থেকে নেওয়া যাবে না, এই তিনটাই। অন্যের সাইটে নির্ভরশীল না, অন্য মানুষের উপর নির্ভরশীল, যেমন তাদের নিজস্ব কোনো কন্টেন্টই নেই। এরকম অনেক রাইটিং ফর্ম পাবেন যাদের নিজস্ব কোনো কন্টেন্ট নাই, তারা শুধু অন্যের কন্টেন্ট দিয়েই তারা নিজেরা চলে, আর তাদেরকে সবাইকে ব্যাকলিংক দিয়ে বেড়ায়।
তারপরে এই ধরনের সাইট থেকে ব্যাকলিং নেবেন না যেই সাইটে, যদি এটা আমরা গেস্ট পোস্টিং এর ব্যাপারে হয়তোবা খোঁজার জন্য খুঁজতে পারি, ওপেন পেজ আছে, মানে একদম ওপেন, দে রাইট ফর আস, তার পেজের নামই এটা। এটা অতটাই খারাপ না, কিন্তু গুগলে 2020-এর আপডেটের পরে জিনিসটা ধরে ফেলে, কারণ রাইট ফর আস অনেকে পেজের ভিতর লিখে রাখে, বা কন্ট্রিবিউটার্স, এই জাতীয় কথাবার্তা যখন একটা পেজ খুলে রাখে, গুগল সহজে মনে করতে পারে যে এই সাইট থেকে যারা ব্যাকলিং পাচ্ছে তারা একটা কন্টেন্ট দিয়ে তারপরে ব্যাকলিং পাচ্ছে। এগুলা থেকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এরপর আসেন কি ধরনের ওয়েবসাইটে কি ধরনের ব্যাকলিং নেবেন। এখন আপনার সাইটটা একদমই নতুন, একদম নতুন, মানে আপনার সাইটে কোনো ব্যাকলিং নেই, একদম ফ্রেশ সাইট। তখন আপনি ব্যাকলিং যেখান থেকে নেন না কেন, সেটা আপনি প্রোফাইল ব্যাকলিং নেন, বুক মার্কিং নেন, যাই নেন, এগুলো কিন্তু সবচেয়ে ইজি। যদি আপনারা করেন নাই, কিন্তু এগুলা কাজগুলো একদম ইজি, আর এগুলার অতটা অথরিটিও নাই ব্যাকলিংকের। এখন যদি আপনি যেখান থেকে ব্যাকলিং নেন না কেন, প্রথম নতুন সাইটগুলোতে আপনার সাইটের সব ব্যাকলিং আসবে কোথায়? আপনার ডাইরেক্ট কিওয়ার্ডে আসবে না, আপনার ডোমেন নেমে আসবে। আপনার ডোমেনের নেমে আসবে, এবং আপনার ব্যাকলিংগুলো আসবে কোথায়? মেন পেজে, মানে আপনার হোম পেজে। আপনার যদি হোম পেজটা আপনার অথরিটি পায়, এটা আস্তে আস্তে কিন্তু অথরিটি পাওয়া যাবে। আপনার অথরিটি, মেন অথরিটি যখন বাড়বে, আপনার কন্টেন্টগুলো আস্তে আস্তে র্যাঙ্কে আসা শুরু করবে। এই জন্য প্রথম ধরেন, যদি আপনার ওয়েবসাইটে এইটা হয়, আপনি ব্যাকলিং করতে গেলেই এই ওয়েবসাইটটা মেন ডোমেনে আসতে হবে। আপনি ব্যাকলিং করাবেন কোনটায়? মেন ডোমেন। এবং আপনার অ্যাঙ্কর টেক্সট হবে আপনার ডোমেন নাম, যেমন লার্ন মোর দিস ওয়েবসাইট, তারপর আপনি শুধু এই ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারেন, অথবা ভিজিট দিস ওয়েবসাইট, এইভাবে কি নিতে পারেন ব্যাকলিংগুলো। হোমে যাইতে অবশ্যই হোমে আসবে। তখন হোমের কি, আপনার মেন মেন যে ডোমেনটা, একটা পেজের অথরিটি বাড়লে কিন্তু মেন ডোমেনের কোনো প্রতিটা পেজের পরিবর্তন হয় না, ইফেক্ট পড়ে না। কিন্তু যদি আপনার মেন ডোমেনের ইয়ে পড়ে, অথরিটি বাড়ে, সেটা সবগুলা পেজের অথরিটি বাড়বে, যত পেজ আছে, কারণ প্রতিটা পেজের সাথে মেন ডোমেন আছে। এখানে নিউজ আছে এক্সট্রা, কিন্তু মেন ডোমেন তো আছে। এটা যদি, এরপরে আসেন আমাদের, আপনার মেন ডোমেনে মোটামুটি অথরিটি ধরেন 20-25টা ব্যাকলিং নিয়ে আসার পরে, এরপরে আপনি নজর দিতে পারেন আপনার ক্যাটাগরিতে। যেমন এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে না, নিউজ আছে, রিভিউ আছে, ফোন আছে, টিভি আছে, ল্যাপটপ আছে, ক্যামেরা আছে। এরপরে আপনি নজর দেন ক্যাটাগরি পেজে, যে কি ক্যাটাগরি, যে এখানে ফোন নিয়ে লেখালেখি হচ্ছে, তখন আপনার অথরিটি বাড়ান ক্যাটাগরি পেজগুলোতে। এবং এই দুইটা ই কমার্স সাইটের জন্য সবচেয়ে ভালো দিক। ই কমার্স সাইটে আপনার প্রতিটা কন্টেন্টে ব্যাকলিং আনার কোনো দরকার নেই। আপনার ব্যাকলিং আনলে আনতে হবে কোথায়? ধরেন একটা, আমি যদিও ইবেলি টিবেলি ব্যাকলিং টেকলিং এরা এই ধরনের ধান্দায় করে না, এরা হচ্ছে টাকা খরচ করব, অ্যাড দিও। এখানে তার বিভিন্ন ক্যাটাগরি আছে, এটার হাজার হাজার প্রোডাক্ট আছে, এত প্রোডাক্টে ব্যাকলিং পাওয়া সম্ভব না। কিন্তু যদি তার মিনিমাম 50টা, 100টা, 200টা ক্যাটাগরি আছে, এই 200টা ক্যাটাগরিতে সে কি ব্যাকলিং নিয়ে আসতে পারে। দেন এটা কি, মোটর বাইক একটা ক্যাটাগরি, তার ব্যাকলিং আসবে সবগুলা কোথায়? এই পেজে। এই দেখছেন তারা কতটুকু কেয়ারলেস। আমি বাংলাদেশের সাইটগুলোর মানে বুঝি না, তাদের পেজের স্ট্রাকচারটাও ঠিক মতো সাজানো নাই, ইউআরএলটা। এখন এইটাতে সে যখন, এই যে মনে করেন এটা মোটর বাইকের পেজ, এখানে মোটর বাইকের
যা ব্যাকলিংক আনে সে মোটর বাইকের আনবে। তারপর আরেকটা ক্যাটাগরিতে যাচ্ছে স্পিকার, দেন স্পিকার ক্যাটাগরিতে ব্যাকলিংক আনবে। যে যখন এই ক্যাটাগরি পেজে আসবে একদম প্রতিটা মোবাইলে, এমন প্রতিটা পোস্টে পোস্টে গিয়ে ব্যাকলিংক করা। আপনিও যখন আপনার একটা ই কমার্স সাইট লঞ্চ করবেন তখন আপনারও ব্যাপার কি, ব্যাপারগুলা এইরকমই হবে। ব্যাপারগুলা কি একদম এইরকমই হবে। যে কারণ আপনি একটা আপনার কন্টেন্টও যখন অতিরিক্ত অনেক পোস্ট হয়ে যাবে, এটাতে ব্যাকলিংক আনতেই হবে ব্লগ ওয়েবসাইটে, কারণ ওখানে কম্পিটিশন বেশি এবং আপনার অত কন্টেন্ট হবে না যতটা ই কমার্সের মতো কন্টেন্ট প্রোডাক্ট। আর যদি এনাদের এই পেজটা আসে বা এরা অনেক দামি প্রোডাক্ট হইতো, সেক্ষেত্রে এগুলোতে ব্যাকলিংক নিয়ে আসলো, এটা র্যাঙ্কে আসলো, তার ওয়েবসাইটের অথরিটি বাড়তো, স্বাভাবিক ব্যাপার। কিন্তু ই কমার্স সাইটের জন্য এটা মাথায় রাখবেন, আমাদের ব্যাকলিংক নিয়ে আসতে হলে ই কমার্স সাইটের জন্য মেন ডোমেনে আনতে হবে এবং ক্যাটাগরি পেজে সারা জীবনে এটা নিয়ে কাজ করে গেলেই হবে। মানে এই প্রোডাক্ট পেজে হয়তো দুই একটা আনলে আনলা, না আনলে নাই। আমার কথাগুলো কি বুঝতেছেন? জি ভাই। কারো কোনো কোশ্চেন আছে? ভাই ব্যাকলিং কিভাবে ডোমেন আসতেছে নাকি ক্যাটাগরিতে আসছে সেটা যদি আরেকটু ব্যাখ্যা করতেন। কিভাবে আসতেছে এটা? হ্যাঁ হ্যাঁ, মেন ডোমেনের জন্য নাকি হোম পেজের বা ক্যাটাগরিতে? এখন আসেন, যেটা আমরা নিজের আনবো, সেটা গেস্ট পোস্টের মাধ্যমে হোক, কারোর সাথে কথা বলাই হোক, যোগাযোগ করে যে না তোমার লিঙ্গের সমস্যা আছে এইভাবে হোক, বা যেভাবেই হোক, যেটা আমরা আনবো সেটা আমরা তাকে বলেই দিতে পারি যে তুমি আমাকে ব্যাকলিং দিবা এই অ্যাঙ্কর টেক্সটে। ধরেন আমার অ্যাঙ্কর টেক্সটটা হবে কি, এই সাইটটা তুমি আমাকে দিবা এই অ্যাঙ্কর টেক্সটের মধ্যে লিঙ্ক করবা। অ্যাঙ্কর টেক্সট কি বলেন তো? অ্যাঙ্কর টেক্সট কি কাকে বলে? যেই ট্যাক্সে ক্লিক করলে ব্যাকলিংকে যায় বা কার্সরটা চেঞ্জ হয়। যদি আমার এক কন্টেন্ট থেকে আরেক কন্টেন্টে যায় তাহলে এটা কি অ্যাঙ্কর টেক্সট হয় না? হ্যাঁ, সেটাও অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সটে ক্লিক করলে আরেকটা সাইডে নিয়ে যাবে, ওটার অ্যাঙ্কর টেক্সটটা ব্যাকলিং করা থাকবে, যেটা কন্টেন্ট হইতে পারে, পেজও নিয়ে যেতে পারে। এক কথায় যেই টেক্সটের ভিতর লিঙ্ক থাকে সেটাই অ্যাঙ্কর টেক্সট। এখন কথা হচ্ছে যে আমাদের এই যে এই জিনিসটা আমরা কি করব, তাকে বলে দিব যে তুমি আমাকে মেন ডোমেনে ব্যাকলিং দিবা এই অ্যাঙ্কর টেক্সটে। সেটা আমাদের জন্য হয়তো আমার সাইটে নতুন, সেও বুঝবে যেহেতু সে তো আর এমনিতেই আসে নাই, সেও তো অবশ্যই মাথা খাটায় আসছে, এখানে বড় হয়েছে, তো সেও বুঝবে যে এটা তার নতুন সাইট, তাকে এভাবে ব্যাকলিং দিতে হবে। আমরা সে আমাকে দিতে পারি কত, যে সোর্স দিয়ে একটা ব্যাকলিং দিয়ে দিতে পারে সে, যে সোর্স এই সাইট, তারপর লার্ন মোর, সি মোর, যাই দিয়ে দেখ, ডাইরেক্ট এই টেক্সটে যেভাবে হোক এই টেক্সটে আমাকে দিতে পারে, ব্যাকলিং দিতে নিতে সমস্যা নেই। যখন ক্যাটাগরিতে যাবে, দেন আমি এটার নিউজ ক্যাটাগরিতে গেলাম, ফোনে গেছি নিউজ, তখন আমি বলবো যে তুমি আমাকে লিঙ্ক দিবা এটাতে, লিঙ্ক আসবে এটাতে, অ্যাঙ্কর টেক্সট হবে কি আমার মেন ডোমেন, আমার এখানে কি, এটা আমার মেন ডোমেন, এখানে নিউ, তো আমার ক্যাটাগরির নাম আসবে নিউজ। নিউজ অ্যাঙ্কর টেক্সটে লালমোহন নিউজ, লালমোহন নিউজ, যে এই ক্যাটাগরি পেজে, সে এই অ্যাঙ্কর টেক্সটের ভিতর এই ক্যাটাগরি পেজ ঢুকে যাবে।
আমার সেকশনের নাম কি নিউজ, আর সে আমাকে ব্যাকলিং দিচ্ছে নিউজ পেজে। বুঝতে পারছেন ব্যাপারগুলা? ভাই দুইটাতে তাহলে সেম হলো। সোর্স কোডে ওইখানে যে ওই যে যেটা লেখা থাকবে উপরে সেম, কিন্তু ভিতরে মানে লিংক থাকবে আলাদা। এটা বলতেছে না। এখানে এখানে এই যে আমি দেখেন নিউজটা লিখলাম না, আমার ক্যাটাগরি পেজের এখানে নামটা কি ক্যাটাগরি পেজের নিউজ সেকশন না এটা? আমারও তো লার্ন নিউজ সেকশন, কিন্তু প্রথমটা যখন দিলাম প্রথম তো লার্ন মোড দিয়ে আমি ডাইরেক্ট ওয়েবসাইট দিয়ে দিছি। এটা হচ্ছে মেইন ডোমেইনটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে তো এটা এটা এটাতে যাবে কি, এটা অ্যাঙ্কর টেক্সট হবে, এটা এটা হবে একদম ইয়েতে যাবে, পেজে যাবে হোম একবারে। পেজ যাবে, হোম পেজ, এটা যাবে হোম পেজ। ওইটা হোম পেজ আর এটা হচ্ছে নিচে পেজ, এটা নিউজ পেজ। এটা যাবে হোম পেজ। আর প্রথমটা আমি দেখাচ্ছি, প্রথমটা হচ্ছে কি কন্টেন্ট, একটা কন্টেন্টে ছিলাম তো, এটা যাবে এটাতে। দেন একটা নির্দিষ্ট কন্টেন্টকে র্যাঙ্কে আনার জন্য আমাদের কি করতে হবে, এটা হচ্ছে এই টাইপের ব্যাকলিং অ্যাঙ্কর টেক্সট দিয়ে, এই টাইপের যে আমি আমার টার্গেটেড কিওয়ার্ড দিয়ে অ্যাঙ্কর টেক্সট করব এবং বিভিন্ন সিমিলার কথাবার্তা দিয়ে অ্যাঙ্কর টেক্সট করব। এরপরে কি আমার যেই কন্টেন্টটাকে আমি র্যাঙ্কে আনতে যাচ্ছি এইটাকে নিব। এরপরে আসেন সোর্স, যে সোর্স হিসেবে কি করব, যে এই কন্টেন্টটাকে সোর্স হিসেবে, এটা হচ্ছে হোম পেজ একদম নিউ ওয়েবসাইট। নিউ ওয়েবসাইট এবং ই কমার্স ওয়েবসাইটের জন্য এই কাজটা, যে কি আমার সোর্স আসবে আমার নাম, মানে আমার ব্র্যান্ড দিয়ে আসবে, এটা আমার ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নেমে আমার সব অ্যাঙ্কর টেক্সট আসবে। আর অ্যাঙ্কর টেক্সটগুলো ঢুকবে কোথায়, আমার হোম পেজে। এরপরে যখন আস্তে আস্তে আমার হোম পেজে অথরিটি বাড়বে, এরপর আমরা ক্যাটাগরির দিকে নজর দিব, যে ক্যাটাগরিটা অথরিটি কিছু আনবো, এরপরে গিয়ে আমরা এই কাজটা করব। এরপরে আমাদের যখন ক্যাটাগরি সব পেজ সব আমার এনাফ হয়ে যাবে, তখন আমরা টার্গেটের প্রতিটা কিওয়ার্ডের দিকে নজর দিব, যে কোন কন্টেন্টের জন্য কি পরিমাণ ব্যাকলিং দরকার টরকার এগুলা, যে এটাতে আমার কয়টা ব্যাকলিং আনা লাগবে টাকবে, এইগুলোর দিকে নজর দিব। বুঝছেন ব্যাপারটা? জি ভাই। ভাই এর আগে আমি শুধু একটা হোম পেজের জন্য 750 কত না কত দেখলাম, মানে ব্যাকলিং উঠলো। তো এতগুলো একটা হোম পেজের জন্য থাকলে তাহলে প্রতি পেজের জন্য তাহলে কতগুলা করে ব্যাকলিং না, উঠতে আমি পারে? আপনাকে বলি, হোম পেজের জন্য এতগুলা অনেক সময় হয় না। আপনার একটা ওয়েবসাইটে হাজার হাজার ব্যাকলিং থাকে, লাখ লাখ ব্যাকলিং থাকে ওয়েবসাইটে আচ্ছা, একটা। এতগুলা থাকে? কি বলেন আপনি? এসইওটা আপনারা যতটুকু সহজ মনে করছেন ব্যাপারটা কিন্তু কোনোদিন এত সহজ না। এসইওটা অনেক যেমন ক্রিটিক্যাল বিষয়, তেমন হতাশারও ব্যাপার। একটা সাইট র্যাঙ্কে আনা কিন্তু, যেমন র্যাঙ্কে আনলে আপনার অনেক ইনকাম বাড়বে, আবার র্যাঙ্কে আনার আগে আপনার প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে। এসিও কিন্তু এত সহজ ব্যাপার না যে আপনি হাসলেন খেতলেন আইসা বললেন যে যে কোনো একটা পয়েন্ট আপনার ভুল হইলে আপনার আর কন্টেন্ট আসবে না র্যাঙ্কে, স্বাভাবিক ব্যাপার। আপনার কিওয়ার্ড থেকে শুরু করে একদম শেষ ব্যাকলিঙ্ক পর্যন্ত প্রতিটা কিওয়ার্ড সবকিছু একদম সঠিক যত্ন সহকারে করতে হবে। আপনি কিওয়ার্ড যদি খারাপ দেন আপনার কন্টেন্ট র্যাঙ্ক আনতে পারবেন না। আপনার কিওয়ার্ড ভালো নিলেন কিন্তু কন্টেন্ট লিখলেন খারাপ, টাইটেল খারাপ দিলেন, কন্টেন্ট র্যাঙ্কে আসবে না। তারপর
টাইটেলও ভালো, কন্টেন্টটাও ভালো, সবকিছু ভালো। আপনি কি করলেন? ব্যাকলিং নাই কোনো, বা ভালো কোনো ব্যাকলিং আনতে পারেন নাই, তাও আপনার কন্টেন্ট র্যাঙ্কে আসবে না। আবার কন্টেন্টের র্যাঙ্কে ব্যাকলিং ট্যাকলিং সবই ভালো করলেন, কিন্তু আপনি গুগলের কাছে ধরা খায়া গেলেন যে এটা আপনি নিজেরটা নিজে আনছেন। বুঝছেন? তাও না আপনার কোনো র্যাঙ্ক দিবে না সে, গুগল। আবার আনলেন, সবকিছু আনলেন, ঠিক আছে, গুগল আপনাকে র্যাঙ্কও দিল, কিন্তু গুগলে একটা আপডেট আসলো, আপডেটের কারণে আপনার সাইট হারায় গেল গুগল থেকে, বা হয়তো 20 নাম্বার 30 নাম্বার পেজে চলে গেল প্রথম পেজ থেকে, হইতে পারে। সো আবার আপনাকে আবার নতুন করে সবকিছু আবার ঠিকঠাক করতে হবে, যে আপনার সমস্যাটা কোথায়, কি আপডেট আসছে, কি আপডেটে কি পরিবর্তন আসছে, র্যাঙ্কিং ফ্যাক্টরে কি পরিমাণ চেঞ্জ আসছে, এই জিনিসগুলা। ধরেন এখন বর্তমানে গুগলের 2020-এর আপডেটে সবচেয়ে বেশি নজর দিয়েছে মোবাইল ফ্রেন্ডলি যে সাইটগুলো, এবং যাদের হোস্টিং স্পেস বেশি এবং অনেক ফাস্ট লোড হয়, গুগল তাদেরকে ফার্স্ট পেজে নিয়ে আসছে প্রথম, যে যাদের হোস্টিং এর সাইডের অনেকগুলো সার্ভার আছে যাদের, এবং সবচেয়ে দ্রুত লোড হয় যাদের, এই সাইটগুলোকে ফার্স্টে নিয়ে আসছে। এরপরে প্রায়োরিটি দিছে কি, যার ডিএ বেশি তাকে প্রায়োরিটি বেশি দেওয়া হয়েছে। এটা যদিও সবসময় দেয়, কিন্তু এবার একদম বেশি দেওয়া হয়েছে, যে যার অথরিটি বেশি, পেজ অথরিটি বেশি এবং পুরনো সাইট, এই সাইটগুলোকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়া সে র্যাঙ্কে নিয়ে আসছে। একই কন্টেন্ট, তার কোনো ব্যাকলিং নেই, কিন্তু সে পুরানো অথরিটি, মানে তার অনেক দিন যাবত তার সাইটটা। আর একটা নতুন সাইট, ব্যাকলিংক অনেক, কিন্তু তারপরে তার কোনো জায়গা হয় নাই। 2020 আপডেটে অনেকের সাইট ডাউন হয়ে গেছে, প্রচুর সাইট, কারণ যারা ব্যাকলিং এর জোরে, শুধু ব্যাকলিং এর জোরে টিকা ছিল এতদিন। এখন আপনাদের এসইও কাজ করতে হলে মাথায় রাখতে হবে এই জিনিসগুলো সবকিছু আপনার খুব ভালোভাবে দেখতে হবে। যদি নিজের সাইট হয় তাহলে তো প্রতিনিয়ত কাজ করে যেতে হবে, আর যদি ক্লায়েন্টের সাইট হয়, যদি এটা হয় যে আপনার কাছে দায়িত্ব দিয়ে রাইখা দিছে, সেটা রেসপন্সিবিলিটি টোটালটাই আপনার। মানে 1 মাস বা 2 মাসের কাজ দিল আর কি, বছর বছর কাজও থাকে, একটা সাইডের একটা ওয়েবসাইট সে আপনাকে হায়ার করে নিল, যে স্থায়ীভাবে চাকরি দিয়ে দিল, তুমি এই সাইটটা ম্যানেজ করবা। তাহলে তো অনেক সময় ব্যাপার। এটা ফাইবারে কম হয়, কিন্তু ইয়েতে হয়, ফাইবারে মূলত মাসকে ভিত্তিক চুক্তিতে হয়, যে প্রতি মাসে আমি তোমাকে এত টাকা করে দিব, তুমি আমার সাইটটা ম্যানেজ করবা। আর আপরাক তো বছরে বছর কাজ করা হয়। এখন এই জিনিসগুলো আপনাকে, একটা জিনিসের দিকে যদি আপনি নজর বেশি দিয়ে ফেলেন, আবার আরেকটার দিকে যদি না দেন, কোনোটাই লাভ নাই। সব কিছুতে মেজারমেন্ট রাখা তারপরে চলতে হবে, এবং চোখ কান খোলা রাখতে হবে গুগলে কি পরিমাণ পরিবর্তন আসে। বিশেষ করে ডিজিটাল মার্কেটিং সেক্টরে গেলে একটা টুল, ধরেন একটা গ্রাফিক ডিজাইনের ফটোশপের টুল, 2021-এর আপডেট আর 20-এর আপডেট আপনি আহামরি কোনো পরিবর্তন দেখবেন না, তাও বছরে একবার আপডেট দিচ্ছে, এক বছরে একবার আপডেট দিচ্ছে, তাও আপনি অত বেশি পরিবর্তন দেখবেন না। তারপরে ডিজাইনে কি হয়, বা ওয়েবসাইট ডেভেলপমেন্টে একজনের ডিজাইন আরেকজন চুরি করে, চুরি বলেন আর আইডিয়া বলেন, যাই বলেন, হুবহু করে দেয়। ইভেন বাংলাদেশে এরকম ফ্রিল্যান্সার আছে, ফিলিপিক থেকে ছবি নিয়ে ইয়েতে দিয়ে দেয়, ফাইবারে সেল করে। ক্লায়েন্টের দিয়ে দেয় হ্যাঁ, ফাইবার। তারপরে ক্যানভা থেকে ছবি নিয়ে ক্লায়েন্টকে দেয়, ক্যানভা দিয়েও গিগ খোলা আছে অনেক, দেখবেন। ক্লায়েন্ট হয়তো বা বোঝে না জিনিসগুলো, জানে না সে, তো স্বাভাবিক। এখন আমাদের এই ডিজাইনের জিনিসটা অনেক সহজ, আপনি, কিন্তু আপনি গুগলে আরেকজনের টোটাল স্ট্র্যাটেজি আপনি ফলো করবেন, আপনাকে সহজে গুগল ধরে ফেলবে যে ইনি আরেকজনকে কপি করে করে চলতেছে। আপনাকে গুগল সহজে ধরে ফেলবে। গুগলের চোখ ফাঁকি দেওয়ার মতো নিজে একটা কিছু করা যায় না? যেমন হইতেছে একটা সফটওয়্যার তৈরি করলাম যেটা দিয়ে নিজে নিজে কাজ করলাম, নিজেরটা গুগলের আন্ডারে তাহলে আপনি
থাকবেন গুগলের ভিতর। আপনি যদি যতই বলবেন যে আপনি নিজে সফটওয়্যার আপডেট করে লাভ কি? আপনি নিজে গুগল বানান, তাইলেই তো গুগলের আন্ডারে থাকতে হইলো না, তাইলে তো হইলো। কিন্তু যদি আপনি মানে আমি একটা আগে যখন ইউটিউব নিয়ে কাজ করতাম, তো ইউটিউবের কিছু এরকম সাইট হ্যাকার ছিল যারা হচ্ছে নিজের চ্যানেলে কিছু আপলোড দিবে না, কিন্তু তাদের সাবস্ক্রাইবার ছিল 2 লাখ 3 লাখ, কিন্তু কিছু আপলোড দিত না, মানুষ আইসা এসে সাবস্ক্রাইব করতো। এরকম কয়েকটা চ্যানেল পাইছিলাম। এটা ভাই হচ্ছে আমি আপনাকে বলি, এটা এডি হ্যাকিং ম্যাকিং কিছু না, রোবোটিক কিছু সাবস্ক্রাইব আসে করা যায়। যে কিছু আমি একটা এমন একটা প্লাগইন কল তৈরি করলাম যেখানে প্রচুর জিমেল অ্যাড করে নিলাম, এবং ওখানে কোনো একটা চ্যানেল ফালাইলাম, সাথে সাথে পলকের সাথে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিল। এটা হইতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ একজন একটা সফটওয়্যার তৈরি করা যে যেখানে অনেকগুলা, ধরেন 10,000 50,000 1 লাখ জিমেল দেওয়া আছে, ওই সফটওয়্যার কীভাবে কানেক্ট করা যে এই জিমেলগুলো ওই টুলটা আসলে কী করবে, এই জিমেল থেকে লগ ইন করবে, লগ ইন করে অটোমেটিকলি সাবস্ক্রাইব করবে। এটা হইতে পারে, আর গুগল এটাকে খুব সহজে ধরে ফেলতে পারে। গুগল এটাকে খুব সহজে ধরে ফেলতে পারে, যদি আগে ধরতে পারতো না, 2019 সাল থেকে এটা ধরতে পারে। মানে যত ভাই গুগল ফেক ভাই ভিউ বলেন, তারপরে ফেক সাবস্ক্রাইব বলেন, ফেক লাইক বলেন, এগুলো সব গুগলের চোখ বন্ধ করে ধরে ফেলে। গুগলের কতগুলা সফটওয়্যার আছে এই পর্যন্ত? আমি জানি না ভাই গুগল কত এপিআই এর মাধ্যমে কাজ করে। সফটওয়্যার তো একটাই, মেন সফটওয়্যার তো একটাই কাজ করে, মানে এটাতে বিভিন্ন এপিআই কানেক্ট করা থাকে, বিভিন্ন জিনিস দেখে। গুগল মূলত মেন সমস্যা কি, আর্টিফিশিয়াল তো, এরা সহজে শিখে যায়। শুধু তাকে একবার ধরায় দেওয়া হয় যে এটা এটা সঠিক রাস্তা, এটা ভুল রাস্তা, এবার তুমি তোমার মতো চলো। তাদেরকে আমরাই শিখাই, একজন ভালো কাজ করে সে শিখাই দেয় যে এই ভালো কাজ এটাকে বলে, আরেকজন খারাপ কাজ করে, গুগল সে শিখে নেয় যে এটা খারাপ কাজ, এটাকে ধরতে হবে। শুধু সে একজন না, একজনকে ধরে ফেলা মানে সে সবাইকে ধরে ফেলতে পারবে একদম চোখ বন্ধ করে। একজনকে ধরে ফেলা মানে চুরি, একজনের চুরি ধরা মানে একদম সবার চুরি, আর একজনের চুরিও না ধরতে পারা না, সে কারো চুরি ধরতে পারবে না। ব্যাকলিং নিয়ে আপনাদের আর কোনো কথাবার্তা আছে? ভাই আমরা মানে যদি গিগ খুলতে চাই, তাহলে কোন কোন ব্যাকলিং নিয়ে ইজিতে কাজ পাওয়া যাবে যদি হেল্প করতেন। সব ব্যাকলিং এর কাজই আছে মার্কেট প্লেসে, এটা নাই বললে ভুল হবে। একদম যেটা মানে চাহিদাটা বেশি কিন্তু লোক কম, আর আমরা কাজটা ইজিতে শিখতে পারবো, এরকম একটা লাভ। ইজি মানে এখানে কম্পিউটারও বেশি থাকবে, এটা চোখ বন্ধ করে বলতে পারেন। কারণ যেটা আপনার কাছে সহজ মনে হয় সেটা সবার কাছেই সহজ। এখানে এই যে দেখেন ওয়েব 2.0, এটা মানে আমাদের একজনের সাইট, এটা আমাদের স্টুডেন্টের সাইটই, এটা না দেখাই। ভাই ওনার থাম্বনেলটা তো তেমন ভালো হয় নাই, উনি যদি চায় আর একটু ভালো করতে পারে। কাজ পাইছে তাইলেই হবে, সমস্যা নেই। তারপর ইনিও আমাদের স্টুডেন্ট, যদিও ইনি ছেলে, বুঝছেন, এটা কিন্তু ছেলেদের ওয়েবসাইট, বুঝলেন ভাই? বুঝছেন। ওনার ভাল লাগছে, উনি দিছে, প্রোফাইলের নামও মেয়ে। এখানে দেখেন আমাদের এরা কি করে, যে ধরো ব্যাকলিং, গেস্ট পোস্ট, বড় বড় যারা আছে যাদের প্রাইস বেশি দেখেন,
এরা সবাই ব্যাকলিং করে। আর ইনি কি করে যে আই উইল ডু 30 অ্যাঙ্কর টেক্সট এসইও ডু ফলো ব্যাকলিং লিঙ্ক বিল্ডিং। ইনি কিন্তু $10 আপনার 30টা অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে, ও আরেকটা ব্যাপার, একটা কন্টেন্টের ভিতর মনে করেন একই ওয়েবসাইট থেকে বারবার ব্যাকলিং নেবেন না। অতিরিক্ত যে আজকে একটা নিলাম তার সাথে হাতে লেগে গেছে মানে সারাক্ষণ তার কাছ থেকে ব্যাকলিং নিয়ে যাব, এই কাজটা করবেন না। এটাতে মেজারমেন্ট রাখবেন যে আজকে নিছেন, হয়তো আরো 2-3 মাস পরে একটা ব্যাকলিং নিতে হবে। আর মেন কথা, এখানে ব্যাকলিং যেখান থেকেই নেন না কেন, ব্যাকলিংটা যদি ইন্ডেক্সিং না হয় এই ব্যাকলিং মান একদম জিরো। আমার কথা কি বুঝছেন? ইন্ডেক্সিং কি ভাই? ইন্ডেক্সিং কি এটাই জানেন না? ইন্ডেক্সিং হচ্ছে গুগলে সার্চ দিয়ে পাওয়া যায় কিনা, গুগলের ডাটাবেজে তথ্যটা যদি না থাকে। আচ্ছা, ডাটাবেজে না থাকলে আমি ওই কিওয়ার্ড কিভাবে আমরা পাবো? মানে যেটা হচ্ছে আমি ফার্স্টে যখন চুজ করব ভালো কিওয়ার্ড, তখনই তো আমি গুগলে সার্চ দিয়ে ভালো আপনি কিওয়ার্ড পাবো। কিওয়ার্ডের ব্যাপার আসতেছে নাকি? আমি এখানে ব্যাকলিং নিয়ে কথা বলতেছি। তাহলে ওই ব্যাকলিং এর ব্যাপারটা তো বুঝলাম না। এখন কথা হচ্ছে, যেখান থেকে আপনি প্রোফাইল ব্যাকলিং করেন, বুক মার্কিং করেন বা সোশ্যাল ব্যাকলিং করেন, যাই করেন না কেন, আর্টিকেল সাবমিশন করেন, যাই করেন, আপনাকে কি করতে হবে? ব্যাকলিং ইন্ডেক্স করতে হবে। যদি আপনার ব্যাকলিং ইন্ডেক্স না হয়, এটা কোনোভাবেই কোনো কাজই আসবে না, মানে একদম মান জিরো। সেটা কোনো যত ভালো কন্টেন্ট থেকেই হোক অথবা যত খারাপ কন্টেন্ট থেকেই হোক, এটা যেমন ভালো ইফেক্টও পড়বে না, খারাপ ইফেক্টও পড়বে না, মানে কোনো লাভ নাই। ইন্ডেক্স করানোর জন্য এখন অনেক ওয়েবসাইট থাকতে পারে যে সে আপনাকে ব্যাকলিং দিচ্ছে, সে আপনাকে, আপনি ব্যাকলিং চাইছেন, সে আপনাকে ব্যাকলিং দিয়ে দিচ্ছে, কিন্তু সে রোবটকে দিয়ে, রোবট.txt দিয়ে আপনার এই ব্যাকলিংটাকে সে ইয়ে করে রাখলো, আটকে রাখলো। এটা ইন্ডেক্স হবে না। আমার সব কন্টেন্ট ইন্ডেক্স যাবে কিন্তু এই লিঙ্কগুলো ইন্ডেক্স যাবে না এই কন্টেন্টের। সে চাইলেই পারে। সাধারণত একটা কন্টেন্ট যখন ধরেন এই কন্টেন্টটা গুগলে ইন্ডেক্স হইলো, মানে গুগলে পাওয়া যাচ্ছে, গুগলে পাওয়া যাচ্ছে মানে ইন্ডেক্স হওয়া, হ্যাঁ, গুগলে পাওয়া যাচ্ছে। এখন গুগলে যদি এই কন্টেন্টটা পাওয়া যায়, সাধারণ দৃষ্টিতে এই কন্টেন্টের ভিতর যা আছে সব ইন্ডেক্স হয়েছে। যত যাই আছে না, যাই কিছু থাকুক সবই ইন্ডেক্স হয়েছে। এখন যেহেতু সব ইন্ডেক্স হয়েছে, আপনার যদি একটা লিঙ্ক থাকে, আপনার লিঙ্কটা এই কন্টেন্টের ভিতর থাকলে এই কন্টেন্টটা ইন্ডেক্স হবে। কিন্তু সে যদি দিয়ে রাখে যে আমার সব ইন্ডেক্স হবে, কিন্তু রোবট.txt তে গিয়ে দেখে দিয়ে রাখলো যে এই কন্টেন্টের ভিতর যত লিঙ্ক আমি দিছি এই লিঙ্কগুলোকে অ্যাপ্রুভ করা যাবে না, সেটা খুব সহজে চাইলেই পারে। তার কোডিং এর মাধ্যমে সে চাইলেই পারে যে আমার ব্যাকলিঙ্ক সব ইন্ডেক্স হবে, শুধু এইগুলা ইন্ডেক্স হবে না। এই একটা জিনিস আপনার নজর রাখতে হবে যে ইন্ডেক্স হচ্ছে কিনা। কারণ ক্লায়েন্টকে যখন কাজ দিবেন তাকেও কিন্তু ইন্ডেক্সিং প্রুফ মান দেখাইতে হবে, সেটা ডু ফলো হোক আর নো ফলো হোক, ইন্ডেক্স হইতে হবে, মাস্ট বি। এরপর আসেন ইন্ডেক্স করার জন্য, দ্রুত ইন্ডেক্স করার জন্য কিছু পদ্ধতি ব্যবহার করতে। হ্যাঁ, একটা লিঙ্ক যখন আপনি দিলেন একটা কন্টেন্টে, এটা ইন্ডেক্স হইতে অনেক দিন টাইম লাগতে পারে, যেমন 10 দিন 15 দিন টাইম লেগে যেতে পারে, বা তারও বেশি টাইম লাগতে পারে। 10-15 দিন তো কম, বা তারও বেশি টাইম লাগতে পারে। এখন ক্লায়েন্ট কি আমাকে এতদিন সময় দিবে, না অপেক্ষা করবে? দিবে না তো, অপেক্ষা দিবে করতে না। হইতে পারে। এখন যত দ্রুত পারি তত দ্রুত আমাদের এই ব্যাকলিংগুলা ইন্ডেক্সিং করা উচিত। মানে একটা করলাম ব্যাকলিং, কিন্তু ব্যাকলিং আশায় কতদিন থাকবো? আমাদের এই কন্টেন্টটাকে ব্যাকলিং ইন্ডেক্সিং করানো উচিত। এই ইন্ডেক্সিং করানোর জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে, আপনি যেই কন্টেন্টটা আছে না, দেন এটা ইউআরএল, এই কন্টেন্টের এটা টোটাল কন্টেন্ট, এটা হচ্ছে ইউআরএল।
এখানে আপনি ওয়েব 2.0, মিডিয়াম বা যে কোনো সাইটে থামলার আছে, মিডিয়াম আছে, ব্লগার আছে, এই ধরনের সাইটগুলোতে আপনি কি করেন, আরেকটা কন্টেন্ট লিখেন। আপনি যে কন্টেন্টের জন্য এতদিন ব্যাকলিং করছেন এইরকম একটা কন্টেন্ট আবার আপনি ওয়েব 2.0 সাইটে লেখেন। লেখার পরে আপনি এখান থেকে ব্যাকলিং নিছেন না, এই পোস্টটাকে কপি করেন, এই পোস্টটাকে ব্যাকলিং দেন, এই জায়গা থেকে এই পোস্টটাকে একটা ব্যাকলিং দেন। আপনি কিন্তু আপনার ওয়েবসাইটে ব্যাকলিং দেন না, ব্যাকলিং দিয়েছেন কোথায়, এ নাকে, বুঝতেছেন? এটা অনেক ধরনের উপকার আছে। এনাকে ব্যাকলিং দিলে এটা আপনার, যেহেতু এই কন্টেন্টটা এটা ইন্ডেক্স হইতে দেরি হইলো, এখান থেকে ফোর্স করা হচ্ছে, বা গুগল এই কন্টেন্টটাকে ইন্ডেক্স করতেছে, আর এখান থেকে গুগল আবার এই পেজে যাচ্ছে, গুগল আবার এই পেজে যাচ্ছে, এই পেজ থেকে গিয়ে এই পেজটা পড়তেছে, পড়ার পরে দেখলো যে এখানে 2-3টা ব্যাকলিং কন্টেন্ট আছে সেখানে। সো আপনি কি করেন, যত কন্টেন্ট আছে, যত লিঙ্কগুলো করছেন, ধরেন 10টা 20টা যা করেন, এমন ধরেন 5টা 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 3টা 2টা এরকম করে করে আপনি এরকম কন্টেন্টের ভিতর ভিতর এই লিঙ্কগুলো বসায় দেন, এই লিঙ্কগুলো এই ওয়েবসাইটের লিঙ্ক, যেখান থেকে যেখানে আপনি ব্যাকলিং করছেন এটা আপনার নতুন কন্টেন্টের ভিতর ঢুকায় দেন। এটা ধরেন হয়তো বা আপনার এই কন্টেন্টে ইন্ডেক্স হইতে কত 2 থেকে 3 দিন লাগবে, আরো বেশি 5 দিনই লাগবে, কিন্তু এটা সাধারণ অপেক্ষায় থাকার চাইতে এটা খুব দ্রুত ইন্ডেক্সিং হয়ে যাবে। কথা কি বুঝছেন? আর জি যদি ভাই। এটার সাথে আপনি সার্চ কনসোল অ্যাড করে রাখেন, সেটা তো আপনি নিজে ম্যানুয়ালি আরো দ্রুত ইন্ডেক্স করে ফেলতে পারবেন একদম সহজে। কারণ যদি ইন্ডেক্স না হয়, এটা কোনোভাবেই কোনো ব্যাকলিঙ্কই হইল না। আর লিঙ্ক দিলেন কিন্তু লিঙ্কটাতে ক্লিক করা যাচ্ছে না, এটাও কিন্তু ব্যাকলিঙ্ক না। যে অনেক জায়গায় দেখবেন যে লিঙ্ক দেওয়া যাচ্ছে, আপনি লেখা টেক্সট আকারে লিঙ্ক দিয়ে দিলেন, যেটাতে ক্লিকেবল না, ক্লিক করা যায় না, এটা কোনোদিনও লিঙ্ক না, এটা টেক্সট আকারে গুগল ধরে নেবে। এটা এই ধরনের কন্টেন্ট আপনি ইন্ডেক্স করেও লাভ নেই। যদি ক্লিক না হয় বা ক্লিক দিয়ে এক পেজ থেকে আরেক পেজে না যাওয়া যায়, ওটা কোনোদিন লিঙ্কই হয় না, আর ব্যাকলিঙ্ক তো থাক দূরের কথা। সো এটা আপনার কোনোভাবেই কিছু কোনো লাভ নেই, উপকার আসবে না। সো যেখানে ব্যাকলিঙ্ক করেন না কেন টেক্সট আকারে ব্যাকলিঙ্ক শো করবেন না। যেমন অনেকে কি করে যে আমি ফাইবারকে ব্যাকলিঙ্ক দিলাম, টেক্সট আকারে ফাইবারকে দিয়ে দিচ্ছে, এটা কি ক্লিক করা যায় দেখেন তো? কিন্তু এইটাতে ক্লিক করা যাবে, দুইটাই কিন্তু লিঙ্ক। ভাই এটা কিভাবে করলাম? কোনটা? শেষে শুধু একটা হ্যাশট্যাগ ইউজ করছেন নাকি? কিছু ক্লিক করা যায় না কেন? এটাতে আমি ক্লিক সরাই দিছি, ওই পাশে- এটাতে তো ক্লিক লিঙ্ক বাদ দিয়ে দেওয়া যায়, এটা তো এখন ক্লিক করা যাবে নাকি? এটা তো এখন ক্লিক করা যাবে না, বুঝেন নাই? ভাই ওয়েবসাইটের লিংক ক্লিক করা যায় না কেন? এই যে আমি লিঙ্ক, এটা লিঙ্ক হিসেবে রাখি নাই, যে এটা লিঙ্ক হিসেবে দেখাচ্ছে, আমি আস্তে লিঙ্কটা কাটতে দিছি, এটা কোনো লিঙ্ক থাকবে না, লিংক হিসেবে কাইটা দিলে আর শো করে না। এটা এখন টেক্সট আকারে হয়ে গেছে। এটা বড় ঝামেলার জিনিস। এখন আপনারা আগে আপনাদের গিগগুলো দেখেন যে আপনি কি কাজ পারবেন। এখানে আপনি মিক্স হয়ে গেছে গায়ে। এখন প্রত্যেকটা যদি আলাদা আলাদা গিগ হয় তাও তো কাস্টমার করবো, ওটার মধ্যে মিক্স কাজ করে এত কি উল্লাপাল্লা কাজ। কোন একটা জিনিস নিয়ে কাজ করতে হবে। মিক্স কাজ করো বলতে বুঝি নাই। যেমন এর আগে সোশ্যাল মিডিয়া যে এগুলো মেনটেন করা বা প্রমোট করা ম্যানেজ করা এগুলো নিয়ে কাজ করছি গিগ চার্জ। এখন হইতেছে আবার এসইও করার জন্য, ওয়েবসাইট এসইও করার জন্য
গিগ সার্ভো মিক্স হয়ে যাবে না? কি মিক্স হবে? এগুলো কি আলাদা মানুষের কাজ নাকি? মানুষ তো আলাদা না, কিন্তু একই আইডিতে এতগুলা এত রকমের কাজ। কি হয়েছে? ওইদিকে আমি একটা দেখলাম, কাজ পাইতে হইলে টু সেলার যতগুলো আছে সবাই দিয়ে একটা নিয়ে কাজ করে। যেমন হইতেছে কেউ যদি হুম, ওয়েবসাইট এটা ভালো এসইও কাজ যে আপনি বেশিরভাগ দেখবেন যে যারা এসিও নিয়ে কাজ করে তারা বেশিরভাগ এসিও নিয়ে কাজ করে, স্বাভাবিক ব্যাপার। আপনি তো এখনো অর্ডার পান নাই, অপেক্ষা করেন কোনটাতে পান। হ্যাঁ, এনাদের বেশিরভাগ কি কি দেখবেন এসিও নিয়ে, এই ইউজ এসিও, থিও টিচার্স, তারপরে আমরা ওয়েব 2.0 ব্যাকলিং, ওয়েব 2.0 ব্যাকলিং, ব্যাকলিং, প্রফেশনাল এসিও সার্ভিস, সব এসিও নিয়ে। নিয়ে এক মাসে কি দেয় $5? ও, লিখে রাখছে আর প্রোভাইড এসিও সার্ভিস ফর মান্থলি প্যাকেজ। দেয় হচ্ছে প্রথম মাসে দেয় পুরো প্যাকেজ, এসিও সার্ভিস হচ্ছে 5টা কিওয়ার্ড দেয় $5। মোটামুটি অর্ডারও পাইছে দুইটা 21টা। না 21টা। 21টা রিভিউ আছে আমার। মানে এক প্রকার 2 নাম্বারই করতেছে, কারণ সে বলছে আই উইল প্রোভাইড প্রো এসিও সার্ভিস ফর ইউর মান্থলি প্যাকেজ। মান্থলি প্যাকেজে সে দিচ্ছে, মান্থলি প্যাকেজে দিলে সে অনেক কিছু দিতে হবে। এখানে লেখা রাখছে, কিন্তু এখানে দিলে যে ফুল অফ পেজ অপটিমাইজেশন, মেসিভ ডু ফলো ব্যাকলিঙ্ক, টপ র্যাঙ্কিং, সার্চ ইঞ্জিন, ফুল রিপোর্ট। ইন্ডিয়া, ইন্ডিয়ান মনে হয়। এটা 2 নাম্বার লোক গিয়ে দেখেন নিজের গিক নিজে কিনছে কয়টা। ভাই এতে প্রমোট করলে তো মোটামুটি লস হয়। যেমন আপনি টাকাটা দিয়ে কিনলেন, তাকেও কিছু টাকা বেশি দিতে হইলো, আপনার আইডিতে যে টাকাটা আসলো এটার ডলারের দামটা বেশি গেল, আবার 10% কাইটা 20% কাইটা রাখে এবার। কিছু লাভের জন্য কিছু লস দিতে হয়। এটা ঠিক। আপনি মাসকে মাস বসে থাকার চাইতে যদি ইনভেস্ট করে আপনি কাজ পেয়ে গেলেন, এক প্রকার চাকরি যেন ঘুষ দেওয়া আর কি। জি ভাই, সরকারি চাকরি যেমন ঘুষ দিতে হয়। ভাগ্য ভালো হইলে কিছুই লাগে না, এটা আইসা পড়ে। আর আর একটু পরিশ্রম ঠিকঠাক মতো বাইরে রিকোয়েস্ট টিকোয়েস্ট পাঠাইলেই হয়। আমি দেখছি মোটামুটি যারা অ্যাক্টিভ স্টুডেন্ট ছিল আগের বেসগুলার, তারা মূলত এখন ভালোই কাজ করতেছে টুকটাক, যাই পাচ্ছে। হয়তো অনেকে 150-200 ডলার হয়ে গেছে। আমার আগের বেজের একজন কত, এখন মনে হয় আরো বেশি ছাড়াইছে। আগে যখন আমি লিঙ্ক কালেক্ট করছি তখন $1100 আর্নিং করছিল। উনি আবার ইংলিশে খুব ভালো, উনি কন্টেন্ট রাইটিং এ খুব ভালো কাজ করে। উনি কন্টেন্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার আর কন্টেন্ট রাইটিং এ কাজ করে, এই দুইটাই। আর আরেকজন আছে, উনি নতুন কাজ পাচ্ছে, ওনার মনে হয় কত $150 মতো হয়েছে। আর 2-3 জন আছে দেন $70-80 এইরকম, বা $100-150 এইরকম, অনেক অনেকজনই আছে।
মানে যাদের মোটামুটি দেখছি ক্লাসে অ্যাক্টিভিটি ভালো তারা কাজ পাচ্ছে, কিন্তু যারা ঝিমায় ঝিমায় ছিল তারা এখনো পর্যন্ত, আবার অনেকে অনেকে ছিল এরকম যে ক্লাসের ভিতরে অ্যাক্টিভিটি ভালো কিন্তু হোমওয়ার্ক একদিনও করতো না। মুজাহিদ ভাই, হ্যালো মুজাহিদ জি ভাই, ভাই বলেন। আমি একটু বাইরেতে যাচ্ছিলাম, একটু জি, লিফট করে যাইছি না। আপনার অ্যাড রান হয়েছে? হ্যাঁ, অ্যাড রান করছি, আজকে করছি। এটা এই মানে 5 তারিখের পরে তো 6 তারিখ থেকে দিচ্ছি। 6 তারিখ মানে হচ্ছে আগামীকাল হচ্ছে শুক্রবার দিন। এই টাইম সেট করেছি সকাল 9:30টায়। ওইভাবেই তো হবে নাকি? হ্যাঁ, আচ্ছা, আর অ্যাড রান করার সময় আমার চাই নাই, বুঝছেন? ওই যে কার্ড নাম্বারটা আমার আগের বার দিছি, এই কারণে কি চাই নাই? একবার কার্ড অ্যাড করলেই হয়। আচ্ছা, আর ওই যে টাকা তো আবার বেশি কাটবো না, টাকা তো সেট করে দিছি না? টাকা যা দিছেন তাই কাটবে। না না, নিছি নিছি। ধন্যবাদ। আমি তাহলে একটু লিভ করলাম, হ্যাঁ? ঠিক আছে। রোলগুলো একটু বলেন, আজকে অনেকেই নেই। 27 যাই না কিভাবে দেন ভাই, প্রতিদিনই তো দিয়ে ফেলানো তো। অটো দিয়ে ফেলি, যদি অটোর সিস্টেম আছে কিন্তু আপনার নাম তো এক না, তাহলে নিয়ে নিত, স্ক্রিনশট দিয়ে দিলে। তো নাম সেম, সবসময় সেম নাম ইউজ করি। আপনি গতকালকে ছিলেন না মাস্টার হাসান বা নাজমুল হাসান? ছিলাম, আমি ছিলাম, গত গতকালকে ছিলাম, ক্লাস করেছি। সরি গতকালকে দেওয়া হয়। লাস্টে দুজন আছেন না 45? জি ভাইয়া, 44 45 দুইজনই আছে। ফোরও ছিল, চলে গেছে এলিমিনেটেড ভাবে। আমরা ছিল, হ্যাঁ। আজকে নাই কে তাহলে? আবিদ ভাই আছে, আবিদ ভাই। আবিদ ভাই শাওন দুইজনই আছে, আপনাদের বেঁচে কে একজন নাই মনে হচ্ছে আমার কাছে। জি ভাই। জি, শাওন ভাই শুধু নাই, শাওন ভাই আছে। সাইমন সাইমন। শাওন ভাই। আবিদ আপনার কিন্তু মার্কেট প্লেসের রিপোর্ট আমি এখনো পাইনি। তারপরে শাওন আপনাদের দুজনে একজনও না। জি ভাইয়া, গিগ বানাইতেছি, বানাবো। গিগও বানান নাই, পি কোর্সে কাজও সাবমিট করেন নাই, কিছুই না। ভাই আমি কি করতে একটা দিয়ে রাখছি আজকে 3 দিন হয়েছে, কিন্তু ওরা মানে ইয়ে করতেছে না ওটাকে, ওই যে কি বলে মানে আমাকে একসেপ্ট করতেছে না। আমি কাজ করে রাখছি 22টার মধ্যে, এর মধ্যে 8টা কাজের জন্য আমি পেন্ডিং করি। আর আনস্যাটিসফাই 12টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখনো স্যাটিসফাই করেই না ওরা, ঠিক স্যাটিসফাই করে না। সেরিস আপনি আপনি তো অনেক দিন যাবত কাজ করতেছেন, এখনো পর্যন্ত একটাও স্যাটিসফাই আসে নাই? না না, আসছে 12টা হয়েছে, বাকি 8টা হচ্ছে পেন্ডিং এখনো, ওনারা ইয়া যায় না। ঠিক আছে, লিংক একটু দিয়ে দেন আমাকে, লিংকটা দেন। লিঙ্কটা আচ্ছা দিচ্ছি। এখন আমরা নেক্সট ক্লাসে কি করব? এসিও অডিট।
একটা ওয়েবসাইট কোথাও কোথাও ভুল আছে, এটা বের করার চেষ্টা, এটা করব আগে নাকি আমরা একটা টোটালি একটা লাইভ প্রজেক্টে কাজ করব, কোনটা করব? যে একদম শুরু থেকে কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে শেষ পর্যন্ত কয়টা ব্যাকলিং লাগবে, কিভাবে করতে হবে, সবকিছু। আপনার যেটা ভাই ভালো মনে হয়, পোস্টটা আপনি তো বুঝেন ভালো ভাই। এখন ভাই আমি ভালো বুঝতে তো লাভ নাই, এখন কথা হচ্ছে যে আপনাদের কোনটা ভালো লাগে করতে। কারণ আমি দেখা গেলাম এক জিনিস, আপনারা শুধু শুধু ক্লাসে আইসা বইসা রইলেন, আর লাভ নাই। মানে এসিএ নিয়ে যদি আপনাদের ইচ্ছে না থাকে, শুধু শুধু তো আপনাদের পরিশ্রম করায় লাভ নাই। ভাই অডিটটা তাহলে কি কাজে লাগবে? অডিটটা মূলত একটা ওয়েবসাইটের এরকম সাইড অডিট নামে অনেক প্যাকেজ আছে, দেখেন যে একটা ওয়েবসাইটের প্রবলেমটা কোথায়। এটা দুই ধরনের কাজ করে। এক, বিভিন্ন আপনি যদি অডিট রিপোর্ট সহ কাউকে প্রপোজাল পাঠাইতে পারেন, সেটা কাজ পাওয়ার পার্সেন্টেজ 90% বাইরে যায়। যেমন সে একটা ওয়েবসাইট দিল এবং আপনি ধরায় দিলেন যে এখানে ভুল এই কারণে, এই জায়গায় ভুল আছে, এই কারণে এটা র্যাঙ্কে আসে না সাইটটা, তুমি এটা ঠিক করো। জি, বুঝতে পেরেছি। তাহলে আমরা লাইভ প্রজেক্ট শুরু করি এস ক্লাসে। অডিটের রিপোর্ট $125 উনি শুরু করতেছে। ঠিক আছে, একটা ওয়েবসাইটে কোথায় কোথায় সমস্যা আছে বা আরো কি কি উন্নতি করা উচিত, এগুলো ধরায় দাও। লোকাল এসিও করাবেন না? হ্যাঁ, লোকাল এসিও কিছুটা দেখানো হবে। লোকাল এসিও ব্যাপারগুলো হচ্ছে মেন, হচ্ছে আপনার যেই জিনিসগুলো সাইট ডাইরেক্টরি, সাইট সাবমিট করাটা, এগুলো দেখানো হবে, সমস্যা নেই। ওই গুগল মাই বিজনেস ওটা কি দেখানো হবে? হ্যাঁ, এসি অডিট মূলত আপনি কিছু স্যাম্পল যদি আপনি ক্লায়েন্টকে দিয়ে দিতে পারেন আগে, যদি তার ওয়েবসাইটটা পাওয়া যায় এখানে এখানে সমস্যা আছে তোমার, এটা অটোমেটিক টুল দিয়েও করা যায়। শুধু টুল থেকে ডাউনলোড করে ডাউনলোডকে সাজায় দিয়ে দিলেন, তাইলে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এখন কোন দিকে যাব বলেন, আপনারা কি এসিও নিয়ে আরো থাকতে চান? হ্যাঁ বলেন না, না বলেন? না ভাই, এসিও মোটামুটি একটু কম বুঝতেছি, আর এসিও ইন্টারেস্ট নাই, কেমন জানি বিজি বিজি লেগে যাচ্ছে। কাজগুলা বুঝছি, কিন্তু কাজগুলা তো করা খুব কঠিন, যেমন বাইরের মনের মতন হইব না, আর সময় দিতে হবে অনেক বেশি। একজন একজনের করে মত দেন আপনারা। আমি তো ভাই বললাম, বাকিরা তো কিছু কয় নাই, তাদেরও মতামত জানা দরকার। আমি লোকাল এসিওটা ভালো মতো শিখতে চাইতেছি। জি, আমিও এসিও এসিওর পক্ষে আছি। এসিও না পারলে লোকাল এসিও পারবেন না, কাজগুলো সেম। ধরেন আমি এখানে লোকাল এসিওতে বেশি কিওয়ার্ড রিসার্চে ধরেন লোকাল কিওয়ার্ডগুলোকে প্রাধান্য দেওয়া হয়। এক, কন্টেন্ট সাজানোতে ল্যাঙ্গুয়েজটা মেন জিনিস। যেমন আপনি বাংলাদেশ নিয়ে কাজ করতেছেন, আপনার ভাষাটা বাংলা, এটা অনেকটা পাওয়ারফুল হবে, কাজ সহজ হবে, র্যাঙ্কে আসতে সাইট। দুই, আপনার যেই সাইটগুলো থেকে ব্যাকলিং নেবেন এই সাইটগুলো যাতে কান্ট্রির সাইটই হয়। তিন, এবং বিভিন্ন সাইটের লোকেশন সাবমিশন করা যায়, আপনার সাইটটা কোথায় কোথায় যাচ্ছে না যাচ্ছে এগুলো। আমাদের ওগুলা কাজটা দেখানো হবে না, আমাদের কাজগুলো দেখানো হবে কি লোকাল সাইট যেগুলো সাবমিশন আছে। তো এই এসিও না পারলে ওই এসিও পারবেন না। যে লোকাল এসিও যে অন্য কোনো জিনিস এইরকম না, ই কমার্স এসিও যে অন্য কোনো জিনিস এইরকম না, শুধু কিওয়ার্ড সিলেকশন করাটাও যাই বলেন, এগুলো একটু ডিফারেন্স। ধরন সব একই, কারণ র্যাঙ্ক তো দিবে গুগল। লোকাল এসিও কি ম্যাপটা র্যাঙ্কে আসা মেন টার্গেট থাকে, যে আমার
ম্যাপে আমি যাতে 1 নম্বরে থাকি, আমার লোকেশনে ম্যাপে আমি 1 নম্বর থাকবো। এসিওর পক্ষে কে কে আছেন? একজন এসিওর পক্ষে নেই, আর কে কে আছেন এসিওর পক্ষে বলেন। এসির পক্ষে আছে। হ্যাঁ, শুধু একজন পাইলাম নাই। ঠিক আছে, আমরা তাহলে কি করি, এসি অডিট করি, পেজ স্পিড দেখাই, গুগলে পেজ স্পিড কিভাবে একটা ওয়েবসাইটে পেজ স্পিড কমানো যায়। এটা যদিও আমাদের কাজ না, কারণ এসি এক্সপার্টরা এটা করে না, এটা হচ্ছে মূলত কোডিং এর কাজ। তারপরে ওয়ার্ডপ্রেস একটা সাইডে কিভাবে এসি স্পিড কমানো যায় এটা দেখব আমরা নেক্সট ক্লাসে, এটা দেখি ওয়েবসাইট পেজ স্পিড কমানোর ব্যাপারগুলো। ওকে ভাই। এরপরে আমরা সাইড অডিট করব, এরপরে আমরা লোকাল এসিওতে মুভ করব। ঠিক আছে।